সারা দেশে চলছে জমজমার নির্বাচনী প্রচারণা। সকাল থেকে ভোটারের দুয়ারে ছুটছেন প্রার্থীরা, পাল্টাপাল্টি অভিযোগ। 21 বছর পর ভোটের প্রচারে কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, এরপর যাবেন নওগাঁ ও বগুড়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নানা জায়গায় 11 দলীয় জোটের ওপর হামলা করা হচ্ছে। নির্বাচনী শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগ জামায়াত আমিরের। ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতা বাসু হত্যায় 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনের আমৃত্যু কারাদণ্ড, 11 জনের যাবজ্জীবন। ভোটের প্রচারণায় মুখর রাজধানী। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। নানা প্রতিশ্রুতির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ অনেকের। এছাড়া সারা দেশে এনসিপি প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 2 সপ্তাহের মতো সারা দেশের মতো রাজধানীতেও তুঙ্গে ভোটের প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার সকালে হাতিরঝিলে প্রচারণায় গিয়ে ঢাকা 11 আসনের প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিক এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেন, সারা দেশে তার দলের প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে 12ই ফেব্রুয়ারি। তো সেই সহিষ্ণুতাটুকু থাকা উচিত। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লেগ্রাউন্ড থাকবে না। মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের ভিতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি। ঢাকা 9 আসনের সবুজবাগ, মুগদা ও খিলগাঁও এলাকায় গণসংযোগে নামেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনিও অভিযোগ তোলেন হেনস্থার। এই গভর্নমেন্ট সরকারের উচিত যে মানুষ যাতে নিরাপদে ভোটটা দেওয়ার ব্যবস্থা করে। শঙ্কা তো আসলে থেকেই যায়, কারণ হচ্ছে এর মধ্যে শরীফ ওসমান হাদি সে জীবন দিয়েছেন। আমাদের অনেক আমাদের দলীয় নেতা কর্মীদেরকে এর মধ্যে অনেকের হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এদিকে একই আসনে প্রচারণায় নেমে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা যখন ভোটারদের সাথে কথা বলছি, ওনারা কিন্তু কেউ কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা, তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা, আগের মতো আবার আগেই ভোট দেয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না, এইরকম শঙ্কা অনেকেই প্রকাশ করছে। আর ঢাকা 8-এ নির্বাচনী জনসংযোগে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেন, কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তি চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তি চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন তো যে তাদের গাত্রদাহ হয়, তারা আমাদেরকে মারতে আসে, আমরা সেখানে কি করার? তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে। গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন সহ অন্যান্য প্রার্থীরা। দেশের স্বার্থে, দেশের মাটির স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না। আমাদেরকে সকলকে অন্তর্ভুক্ত করে রাত দিন পরিশ্রম করতে হবে অনেক সমস্যা এলাকায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা 9 আসন সবুজবাগ এলাকায় প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফুল, আপনি যেখানে রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা চালাচ্ছেন, সেখানে কি বলছেন তিনি? কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। দেখুন করির প্রতিশ্রুতির যে বিষয়টা, সেটা কিন্তু সকাল থেকেই এই স্বতন্ত্র প্রার্থী ঢাকা 9 আসনের তিনি কিন্তু প্রচারণা তার প্রতিশ্রুতি দিয়েই চালিয়ে যাচ্ছেন। বলা যায় যে যেহেতু তিনি ডাক্তার, সেক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি তরুণ ভোটারদের বিভিন্নভাবে তিনি প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। খেলার মাঠ সহ এবং কি নিরাপত্তাজনিত বিষয়গুলো, নারী ভোটারদের নিরাপত্তা, সবকিছু মিলেই তিনি কিন্তু নানা প্রতিশ্রুতির ফুল ঝুড়ি বলা যায়। প্রতিশ্রুতির যে ঝুড়িটা, সেই ঝুড়ি নিয়েই বলা যায় যে সাধারণ জনগণের কাছে সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন এবং কি হাত নেড়ে ইশারা করছেন। তাছাড়া তার যে ফুটবল মার্কা, সেই ফুটবল মার্কার নিজ প্রতীকে তিনি কিন্তু ভোট চাইছেন। আমি একটু তার সঙ্গে কথা বলবো নির্বাচনী। আপনার একটু জানতে চাই যে আপনি তো সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, তো কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? অভূতপূর্ব সাড়া পাচ্ছি, আসলে এটা বলার মতো না যতখানি ভালোবাসা পাচ্ছি মানুষের কাছ থেকে। এবং সবাই আসলে মন খুলেই কথা বলছেন, এসে শুভকামনা জানাচ্ছেন, সমস্যার কথাগুলো বলছেন, প্রত্যাশার কথাগুলো বলছেন। সব মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, যতটা আপন করে মানুষ কাছে। তো সেক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আমাদের যখন আমরা কথা বলছি, অনেক ভোটারই বলছেন যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে তাদের একটা সংকটের মধ্যে কেউ কেউ আছেন এখনো।
আগের বারের মতো নির্বাচন হবে কিনা, ওনারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা সুষ্ঠুভাবে গণনা হবে কিনা। তো এই শঙ্কাগুলো যদি থাকে তাহলে কিন্তু অনেকেই যদি মনে করেন নিরাপদে যেতে পারবেন না, তাহলে হয়তো ওনারা ঘরেই থাকবেন। সেটা কিন্তু আমাদের সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। আমাদের প্রার্থী এবং ভোটার সবার জন্যই নিশ্চিত করতে হবে যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ, ভয় শঙ্কা মুক্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে যাতে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখানে কিন্তু অনেকের মধ্যেই অনেক আগ্রহ, কেউ চিটাগং থেকে চলে আসবেন, কেউ অস্ট্রেলিয়া থেকে চলে আসছেন ভোট দিবেন। তো সেটা যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই পরিবেশটা তৈরি করতে পারি, সেটার আহ্বান প্রশাসন। সেক্ষেত্রে প্রচারণায় কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা বা কোনো বাধা? আমরা একেবারেই মানুষের দোরগোড়ায় এসে প্রচারণা চালাচ্ছি, আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে তরুণ ভোটাররা, কি চাচ্ছে আপনার? তরুণ ভোটারদের অনেকেরই চাওয়া হচ্ছে শিক্ষা এবং তাদের কর্মসংস্থান। তো শিক্ষার ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে আমাদের শিক্ষাটা নিয়ে আর অবহেলা চলবে না। আমাদের বাচ্চাদের উপর অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, সেখানে যাতে আর তাদেরকে গিনিপিগ না বানানো হয়, বিশ্বমানের শিক্ষার সুযোগ যাতে তারা পায়। আমার যেহেতু একটা সুযোগ হয়েছে বিশ্বমানের শিক্ষা পাওয়ার, সেই ক্ষেত্রে আমার বড়দের থেকে স্কুলগুলোতে ল্যাঙ্গুয়েজ ল্যাব, সায়েন্স ল্যাব এবং এআই, কোডিং এগুলো যাতে তারা শিখতে পারে। এবং তরুণদের ক্ষেত্রে কিন্তু বেকারত্ব একটা বড় সমস্যা, সেই ক্ষেত্রে বরাদ্দ থেকে স্টার্ট আপ ফান্ড তৈরি করার প্রতিশ্রুতি আছে আমার ইশতেহারে। এ ব্যাপারেও পজিটিভ সাড়া পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আসলে শুনছিলেন করে যে এই নির্বাচনী প্রচারণা তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তারা কিন্তু বিভিন্নভাবে সাধারণ মানুষকে বলছেন তাদের নিজ প্রতীকগুলোতে যাতে করে সকাল সকাল গিয়ে 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে যাতে সেই ভোটটা প্রদান করেন, সেই যোগ্য প্রার্থীকে বেছে নেন, সেই প্রত্যাশাই কিন্তু করছেন। এমনকি যে ধরনের সংখ্যার কথা তারা জানাচ্ছেন, এমনকি সেটা কিন্তু আসলে আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলছেন, এমনকি আহ্বান জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যাতে করে নিরাপত্তা ব্যবস্থা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। সারা দেশে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ভোট থেকে গভীর রাত পর্যন্ত চলছে পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে ঠাকুরগাঁও 2 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার আব্দুল সালাম ধানতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি উন্নয়ন ও জনকল্যাণে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। শেরপুরের নকলায় জামায়াত প্রার্থীর উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিয়ে বৈঠক না করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়া গ্রামে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী গোলাম সরওয়ার তুষার বলেন, গায়ের জোর আর পেশি শক্তি ব্যবহার করে ভোট ছিনতাই করা যাবে না। জনগণ আর কোনো সন্ত্রাস চাঁদাবাজদের প্রশ্রয় দাতাদেরকে ভোট দিতে চায় না। সকালে বান্দরবানে এলজিইডির সামনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেডির সমর্থনে পথসভা হয়েছে। ভোটাররা বলছেন পছন্দের প্রার্থী ও দলের কর্মসূচি মূল্যায়ন করেই ভোট দেবেন তারা। 21 বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হওয়ার পর এটাই রাজশাহী বিভাগে তার প্রথম সফর। প্রস্তুতি নিচ্ছে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সব শেষ 2004 সালে রাজশাহী সফর করেন তারেক রহমান। 21 বছর পর নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার আবারও যাচ্ছেন দলীয় প্রধান হয়ে। তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাজশাহীর প্রতিটি মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সেই ধরনের অবকাঠামোমূলক উন্নয়ন চাই যেখানে বেকার সমস্যা দূর হবে। দলের নেতারা বলছেন এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে। তারেক রহমান রাজশাহীর মানুষকে জানাবেন বিভাগটি নিয়ে তার পরিকল্পনার কথা। এত বছর পরে এই নেতাকে আমরা কাছে পাচ্ছি, ফলে আবেগের সাথে উচ্ছ্বাস, উদ্দীপনা, উজ্জীবিত ভাব, আশীর্বাদের জায়গার যে বার্তা কিভাবে পদ্মা নদীকে আমরা কাজে লাগাতে পারি সেটাও আমাদের দাবি থাকবে উত্তরাঞ্চলের পক্ষ থেকে। আইটি ভিলেজ স্থাপন করে কর্মসংস্থান, ইপিজের স্থাপন, রেশম শিল্প নগরীর ঐতিহ্য ফিরিয়ে আনা সহ নানা পরিকল্পনার কথা জানাবেন তিনি। প্রত্যাশার আলো নিয়ে তাকে দেখছি। আমরা আশা করছি রাজশাহীতে একটা বিশাল আইটি ভিলেজের মাধ্যমে নতুন যুবশক্তিকে কর্মসংস্থানে নিয়ে যাওয়ার জন্য। রাজশাহীর জনসভা শেষে দুপুরে নওগাঁয় যাবেন তারেক রহমান। শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নওগাঁ জেলার 11টি থানায় উৎসব মুখর পরিবেশে চলছে। আসলে তারেক রহমান শুধু একটা নাম না, বাংলাদেশের 18 কোটি জনগণের একটা আবেগ। সাধারণ জনগণ উদ্বিগ্ন হয়ে আছে তার বক্তব্য শোনার জন্য এবং তাকে দেখার জন্য। বিএনপি নেতারা বলছেন এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা তীর্থের কাকের মতো তার অপেক্ষায় রয়েছি। ওনার আশাতে নওগাঁতে প্রায় 3-4 লাখ লোকের একটা সমাগম হবে ইনশাআল্লাহ।
রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায়। রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর 6টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এদিক দিয়ে উনি যাবে, ওনাকে দেখার জন্য এখানে আসা। শুধু এক পলক তাকে দেখার জন্য করে তারা আসতেছে। প্রত্যেকটি মানুষ তারেক রহমানকে দেখবেন, তারেক রহমানের কথা শুনবেন। আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের এখানে সমাবেশ ঘটবে। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত বগুড়াবাসী, এমনকি মেয়ে জামাইরা রীতিমতো নাইরে আসছেন। যে মেয়েগুলোর যেখানে বিয়ে হয়েছে তারা কিন্তু বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে এক নজর দেখবার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা আসা শুরু করেছে। তারেক রহমানের এই সফর ভোটের হিসাব বদলে দিতে বড় ভূমিকা রাখবে আশা করছেন নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। তারেক রহমানের সফর ঘিরে রাজশাহীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। সরাসরি যাচ্ছে সেখানে। এইটি মহাজনসমুদ্র, এটি খালি লক্ষ 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 লক্ষ, তার চেয়ে আরো অগণিত লক্ষ ঐতিহাসিক মহাজনসমুদ্র মাদ্রাসা মাঠ হয়ে রাজশাহী মহানগরী ছড়িয়ে পড়বে, মহানগর ব্যাপী। ধন্যবাদ। নির্বাচন উপলক্ষে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা ভালো সেটাই দেবে। এই লাইভ চলছে ডিবিসি। আমি ডিবিসি পরিবারকে আমি ধন্যবাদ। আমরা প্রচুর রোদের মধ্যে, এখন শীত থেকে গরমের মধ্যে আপনারা অনেক সুন্দর করে প্রচার করছেন। আমি খুবই খুশি। আমার ছোট ভাই সৌরভ ভেরি গুড রিপ্রেজেন্টেটিভ। আমি আশা করছি যে তাকে আপনারা ঢাকার বড় কোনো উচ্চ জায়গায় নিয়ে যে বাংলাদেশের সংবাদপত্রের অভূতপূর্ব উন্নয়ন। নির্বাচন উপলক্ষে আমাদের জনগণের সর্বোচ্চ ভাগ্যের পরিবর্তনের সকল বার্তাই দিবে রাজশাহী সহ বাংলাদেশের জনগণের জন্য। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আগামীকাল বিকেলে নির্বাচনী জনসভায় বগুড়া যাবেন তারেক রহমান। বগুড়া সফর ঘিরে প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। মোহন, রাজশাহী নওগাঁ এরপর বিকেলের দিকে যাবেন বগুড়ায়। সফর ঘিরে কেমন দেখছেন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন, সব মিলিয়ে জানাবেন। কৌড়ি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা বগুড়া শহরের 0 পয়েন্টের পাশে আলতাফুন্নেসা খেলার মাঠ। এখানে তারেক রহমানের জনসভা আছে কালকে। যদিও প্রোগ্রাম দেওয়া হয়েছে বিকেল 5টায়, কিন্তু আমরা ধারণা করছি যে উনি নওগাঁ থেকে আসতে হয়তো সন্ধ্যা পেরিয়ে যাবে। তো এই জনসভাকে সফল করার জন্য বিএনপি এবং সকল সকল নেতাকর্মীরা কিন্তু প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে মাঠকে প্রস্তুত করা হয়েছে এবং বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে মাঠকে প্রস্তুত করার জন্য। তো এই বিষয়ে যুবদলের প্রস্তুতি সম্পর্কে জানার জন্য আমি কথা বলবো বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঙ্গে। আপনি যদি বলতে আপনার প্রস্তুতি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর পর বগুড়ায় আগমন, তার নিজ জন্মভূমিতে। এর উপলক্ষে বগুড়া জেলা বিএনপি তথা বগুড়া জেলা যুবদল 24টি ইউনিটের নেতৃবৃন্দ ইতিমধ্যেই প্রচারণার মাধ্যমে এবং তারেক রহমান বগুড়ায় যতক্ষণ বগুড়ায় থাকবেন বগুড়া জেলা যুবদল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে এবং বগুড়ায় জেলা যুবদল 24টি ইউনিটের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে প্রায় 40,000 যুবদলের নেতৃবৃন্দ শুধু বগুড়ায় অবস্থান করবে। এই বগুড়ার 24টি ইউনিটের নেতৃবৃন্দ যতক্ষণ পর্যন্ত আমাদের তারেক রহমান বগুড়ায় থাকবেন, আমরা সুশৃঙ্খলভাবে বগুড়ায় যেন যানজট জ্যাম যেন না থাকে এবং বগুড়ায় যেন সুষ্ঠুভাবে আমরা যেন এই সমাবেশকে সফল করতে পারি। এই জন্য বগুড়া জেলা যুবদল প্যানা ফেস্টুন আপনারা জানেন আমরা ইতিমধ্যে লাগাচ্ছি আমরা, এবং যুবদলের নেতৃবৃন্দ তারেক রহমানের রোড ম্যাপ দিয়েছে। আপনারা জানেন কোন দিক দিয়ে যাবেন, সেই দিকে আমাদের নেতৃবৃন্দ থাকবেন। নামাজ পড়বেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে, সেখানেও যেন সুশৃঙ্খলভাবে আমরা যেন অবস্থান করতে পারি। যুবদল তারেক রহমানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইনশাল্লাহ তারেক রহমান সারা বাংলাদেশে যেভাবে পরিশ্রম করছেন, আমরা এই বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ আমরা শুধু বগুড়ায় সীমাবদ্ধ রয়েছি। আমরা চাই তারেক রহমান যেমন পরিশ্রম করছে, আমরা যেন সেরকম পরিশ্রম করে তারেক রহমানকে 12 তারিখ
বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী করে বাংলাদেশের যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যা যেন তিনি সমাধান করতে পারেন, বাংলাদেশের উন্নত এবং বাংলাদেশের বগুড়ার যে বিশেষ করে 17 বছর উন্নয়ন যে থমকে রয়েছে সেই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। ধন্যবাদ। কৌরি, আপনি শুনছিলেন বগুড়ার বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের প্রত্যাশা। তারা আশা করছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমানকে তারা বিপুল ভোটে বিজয় করবেন এবং তার মাধ্যমে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারেক রহমান এবং বগুড়ার যে 17 বছর উন্নয়ন হয় নাই সেই উন্নয়ন নিশ্চিত করবেন। কৌরি। মোহন, ধন্যবাদ আপনাকে। দেশের নানা জায়গায় 11 দলীয় জোটের লোকজনের ওপর হামলা ও নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানোর অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর উত্তর কাফরুলে ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী প্রচারে গিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, নির্বাচন ঘিরে তারা নিরাপত্তার শঙ্কা দেখছেন, তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে। সব প্রতিদ্বন্দ্বীকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে আদর্শ এলাকা গড়ার। তবে দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে আমরা আগেই বলেছি শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেব। যদি এই দুই দিক কভার করে হয় তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। ভোটের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। তারা যে সরকারকে নির্বাচিত করবে তার সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জানালেন মার্কিন রাষ্ট্রদূত। আর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট কেউ গণভোটের প্রচারণায় অংশ নিতে পারবে না। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে। কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। এর সাথে হচ্ছে আপনার ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন। আসন্ন নির্বাচন নিয়ে আমার ভেতরে খুবই উদ্দীপনা কাজ করছে। আমরা ভোটের ফলের দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেয় না। বাংলাদেশের মানুষ যাকেই ভোট দিয়ে বেছে নেবে তার সাথে কাজ করতে প্রস্তুত আমরা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অফিসিয়ালি কোনো মার্কিন পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, তবে ঢাকার দূতাবাস থেকে পর্যবেক্ষক থাকবে বলে জানানো হয়। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনতে যাচ্ছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। আজকে অধিবেশনে এই শোক প্রস্তাব আনার কথা রয়েছে। দেশটির রাজ্যসভার বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এই তথ্য জানা গেছে। রাজ্যসভার শোক প্রস্তাবের কার্যতালিকায় বেগম খালেদা জিয়া এবং ভারতের প্রয়াত দুই নেতা, সাবেক সংসদ সদস্য এল গণেশন ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদির নাম উল্লেখ করে রাজ্যসভা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল বছরের 30শে ডিসেম্বর চিরবিদায় নেন। পরদিন 31শে ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন। গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। একই সাথে 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। দণ্ডিত প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসার ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকায় মৃত্যু হয় তার। আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং এরভাবে বিচার হলে বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না। মোট আসামি 23 জন। এই 23 জনের ভিতরে একজন আসামি আসাদ সাহেব, তিনি মৃত্যুবরণ করেছেন এবং বাকি 2 জন ইমাম এবং ইমরান খান, এই 2 জন
শিশু হওয়ার কারণে শিশু আদালতে প্রেরণ করে। আমরা রায়ে সন্তুষ্ট। বায়ু দূষণে আজও বিশ্বের নগরীগুলোর মধ্যে শীর্ষে রাজধানী ঢাকা। 4 দিন ধরে টানা বায়ু দূষণে শীর্ষে থাকছে ঢাকা। সকাল 8:15টার দিকে মিশরের রাজধানী কায়রোর সঙ্গে একই বায়ুর মান নিয়ে শীর্ষে ছিল এই নগর। দুই নগরীর বায়ুর মান ছিল 274। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তবে নগরীর 4 স্থানে বায়ুর মান 300 ছাড়িয়ে গেছে। দূষণের সর্বোচ্চ স্তর এটি। বিশেষজ্ঞরা বলছেন, অসহনীয় বায়ু দূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী পাঠানো ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক মহড়া চালানোর ঘোষণাও দিয়েছে তিনি। এতে উত্তেজনা আরও বাড়ল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইরানও। কূটনৈতিক আলোচনায় বিশ্বাসী হলেও ইরান জানিয়েছে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরানও। পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে রণতরী, সর্বত্র বাড়ছে সামরিক তৎপরতা। এমন উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মাল্টিডে আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শক্তিশালী আমার্ডা হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কনের অবস্থানের মধ্যে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আমরা অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি। মানুষ 22 বছর ধরে এর জন্য অপেক্ষা করছিল। এই মুহূর্তে আরেকটি নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। অন্যদিকে এই সামরিক তৎপরতাকে হুমকি হিসেবে দেখছে ইরান। হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরানও। ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত তারাও। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন প্রত্যাখ্যানের কথা নিশ্চিত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ইরান জানিয়েছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী তারা। তবে একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিও নিচ্ছে তেহরান। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। জাপান সাগরের দিকে স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার কন্যা কিম জু এ। এই উৎক্ষেপণকে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানও একে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের তথ্য মতে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়, যা প্রায় 350 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পূর্ব সাগরে পড়ে। যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। বরফ, তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 38 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 14টি অঙ্গরাজ্য। গত কয়েকদিন ধরে দেশটিতে চলছে এই দুর্যোগ। বরফ ও তুষারে ঢেকে গেছে রাস্তা, ঘরবাড়ি ও খোলা মাঠ। গত শুক্রবার থেকে ঝড়ের সূত্রপাত হয়। ব্যাপক তুষারপাত হয় বিভিন্ন এলাকায়। বাতিল করা হয় শত শত ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো মানুষ। অনেক এলাকায় বন্ধ থাকে স্কুল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার থেকে ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও রয়ে গেছে প্রচণ্ড শীত। আবহাওয়াবিদরা জানিয়েছে, এই হিমশীতল পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।